নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প। প্রথম গল্প জলসত্র। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন। বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার ওপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বেঁধেছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল, এ কথা নবাবগঞ্জের বাজারে তাঁকে অনেকে বলেছিল। তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন, সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খর বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগল। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাঁকে কেউ কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাঁকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন। তাঁর কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগল। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধু ধু মাঠ খররৌদ্রে যেন নাচছে। চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো নিয়ে উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো, একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তাঁর একে একে মনে আসতে লাগল। তাঁর বাড়ির পুকুরের জল কত ঠান্ডা। পাহাড়পুরের কাছারির ইঁদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়, তাঁর তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচুচুষির মাঠ। তার মনে পড়ল, তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটপট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনো তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও। শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তাঁর জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটি যেন তাঁর পুরস্কার। এইভাবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর 8 ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে।
না থাকে ছায়াও তো আছে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, 4-5টা নতুন জ্বালায় জল, একপাশে একরাশি কচি ডাব, একধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধধামা বাতাসা, বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা বেশ খাতির করলে। একজন জিজ্ঞাসা করলে, এই ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির শুঁড়ের মতো লম্বা লম্বা ঝুড়িগুলো চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে। আহ, কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, এই ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, এই সেবা করে একটু জল খান, এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এ জলসত্র কাদের? এই আগে ওই আমডোবের বিশ্বাসদের, ওই শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস, নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস সদগোপ? হ্যাঁ, আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তাঁর এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। আজ কি তিনি, ওহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন, নইলে এখনই তো। শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এই জলসত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন, বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে। এই আমডোবের তারাচাঁদ বিশ্বাস তখন ছোট, 14-15 বছর বয়স। তখন তার বাপ মারা যায়। ওই সংসারে কেবল ওই 9-10 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত, এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে ওই নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরার সময় তারাচাঁদ মাঠের আর কিছুই ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে তো কম নয়। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি, ছোট বোনটি মাঠের মাঝখানে এসে বললে, দাদা আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালে, বললে একটু এগিয়ে চল, ওই রতনপুরের কৈবর্ত পাড়ে জল খাওয়াবো। সেই একটু আগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। আরো খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা তোর 2টি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটা ছায়ায় নিয়ে এসে ফেললে। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে ওই রতনপুরের কৈবর্ত পাড়া থেকে 1 ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে, তার মুখে একটা কচুর ডগা।
এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। এই তারাচাঁদ বিশেষ ব্যবসা করে বড় লোক হয়েছিল। শুনেছি নাকি তার সেই বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলছত্র করে দে। তাই তারাচাঁদ বিশেষ এখানে এই বটগাছ প্রতিষ্ঠা করে জলছত্র বসিয়ে গেছে। হ্যাঁ, সে আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচু চুষির মাঠের এই জলছত্র এদিকে সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করলে, তারপর বললে, সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই, লোকে বলে তাই শুনি। এই বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে। লোকটা দুহাতে নিজের কান মুলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে। বেলা পড়ে এলো, কত লোক জলছত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে। একজন বললে, আব্দুলের মা, একটা ডাব খাওয়া? আব্দুলের মা একগাল হেসে বললে, তা দেও দেখি মোরে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোরা কাপড়ের উপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা, পায়ে এক পা ধুলো, বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করলে, আরে ছমিরুদ্দি মিয়া যে, আজ ছানির দিন ছিল না? ছমিরুদ্দি সম্পূর্ণ ভদ্রতাসঙ্গত নয় এমন একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আধসের আন্দাজ ভিজে ছোলা উদরসাৎ করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে। ক্রমে রোদ পড়ে এলো। বিকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল, বউ কথা কও, বউ কথা কও। শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিদাগ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ তখন ছায়াশীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, যাতে সদ্গোপ। শিরোমণি মশাই তাকে বললেন, ও হে বাপু,
তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও, আর ওই ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না? দ্বিতীয় গল্প, বউচণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কাননগো হেমেনবাবু বললেন, ওই বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে দাও। বাইরের নদীতে ভাঁটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু কাদা দেখা যাচ্ছে। হেমেনবাবু বললেন, এই একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন খোলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ করা যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না। পেছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগতে তিনি ছইয়ের ভেতর থেকে বেরিয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, ওই টেন্যান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেবে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারের রোদে পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকে ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁপাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল্লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়, তাদের কুঁচো কুঁচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে তা দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বিকেলে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞেস করলুম, এই রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা, আর রসুলপুর হলো এই গাঁগুলোর পেছনে। কোষ দুই তফাত। তা আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো প্রায় 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আরেকটু সরে গিয়ে ওই নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু ওই অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এইসব ধরনের কথা তিনি প্রায়ই আমাদের শোনাতেন।
আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগল। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এটাকে বৌচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, হ্যাঁ, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, এই বৌচণ্ডী আবার কি কথা, শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে এক অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ওই ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এই অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে। সেকালে এই গ্রামে একঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাঁদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাঁদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশায়ের খুব নাম ডাক। এই পতিত পাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বিয়ে বলে ওই চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেককাটির মতো। চোখ দুটি বেশ ডাগর, ভাসা ভাসা, আর মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা কয় না। অল্প বয়সের খুড়শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। এই মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ। সে কিছুতেই স্বামীর ঘেঁস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে যেতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয় কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে ওই বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বেরই হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানতে চায় না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দূরে শিকল বন্ধ করে দিলে। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে এই ভয় ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। তা বোঝাতে বোঝাতে বাড়ির লোকে হয়রান হয়ে গেল। দিন কতক গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দোর বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এই ন্যাকামি ভাল লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ,
সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগাবার অবকাশ পেলে না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। অজপাড়াগাঁ নতুন কিছু একটা বড় ঘটে না, অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়ে এই নদীর স্রোত বইত। এই মোজে বাঁওড় হয়ে গিয়েছে তো সেই দিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে ওই মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে। সমুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছা জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকমিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এইখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকেই চলে গিয়েছে। এই মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে এই বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। নৌকোর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়।
ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল, বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো।